অবশেষে দিল্লি থেকে ফাইনাল সিদ্ধান্ত, শেখ হাসিনার আজ রাতের ফ্লাইটে দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনাকে আবারও দেশের বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করলো উত্তর কোরিয়া। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং আবারও ক্ষমতার চেয়ারে বসতে যাচ্ছে শেখ হাসিনা? এ সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। G7 সম্মেলনে ট্রাম্প মোদির বৈঠক এবং ট্রাম্পের ভারত সফরের ঘোষণার পরদিনই শেখ হাসিনা কেন দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন? কিভাবে এই আত্মবিশ্বাস পাচ্ছেন শেখ হাসিনা? এর পেছনে কি কাজ করছে বড় কোনো বিশ্বশক্তির গ্রিন সিগন্যাল, বিশেষ করে ওয়াশিংটনে? যদি তিনি ফিরে আসেন তবে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন ঝড় উঠবে? জ্বালা জ্বালা অন্তর জ্বালা অন্তর পুরে ছাড়খাড়। এরা শেখ হাসিনাকে জমের মতো ভয় পায়। এরা চায় না বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, কারণ উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশে সুনামি হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের বর্তমান সরকার কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশের কোনো প্রশাসন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, কেউ কিচ্ছু করতে পারবে না। টাইম ম্যাগাজিন শেখ হাসিনা যে প্রক্রিয়া ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিল, তার অনেক কিছুই এখন ভুলে যাচ্ছে। সরকার কি সেই প্রক্রিয়াগুলো প্রতিরোধ করতে পারবে? আবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার যখন বিচলিত, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও দেশব্যাপী মিছিলের ঘোষণা এসেছে। এনসিপির অনেক টোকাই সমন্বয়করা এই বিষয়টাকে অনেক গুরুত্ব সহকারে নিয়েছে এবং তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। একদিন আগে মাহফুজ আলম বক্তব্য দিচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে প্রথম টার্গেট আমিই হব। তাহলে কি খুব দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? শেখ হাসিনা ফিরলেই কি আবার বাংলাদেশ উত্তাল? দুই মাস ধরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অন্দরে একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, শেখ হাসিনা কি তবে সত্যি দেশে ফিরছেন? আর ফিরলে ঠিক কিভাবে? গত পরশু 10 জুলাই শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে দেওয়া শেখ হাসিনার একটি সাক্ষাৎকার পুরো সমীকরণ ওলটপালট করে দিয়েছে। সেখানে তিনি সুনির্দিষ্টভাবে দেশে ফেরার সময় ঘোষণা করেছেন, যা ঢাকা থেকে দিল্লি দুই দেশের সরকার এবং রাজনৈতিক অঙ্গনে এক রাজকীয় তোলপাড় সৃষ্টি করেছে। একদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের পর এখন তারেক রহমান সরকার দায়িত্ব নিয়েছে, অন্যদিকে ভারতের মাটিতে অবস্থান করছেন শেখ হাসিনা। বাংলাদেশের অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক চরম রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের গল্প। একদিকে শোনা যাচ্ছে বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করার হুঁশিয়ারি, অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। বাংলাদেশ কি তবে এখন এক দেশে দুই প্রধানমন্ত্রীর এক অভূতপূর্ব ও জটিল সমীকরণের মুখোমুখি? কি চলছে পর্দার আড়ালে? আজকের এই বিশেষ বিশ্লেষণী ভিডিওতে আমরা প্রতিটি লাইন ধরে ধরে উন্মোচন করব এই জটিল রাজনৈতিক দাবার চাল। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। শেখ হাসিনার এই আকস্মিক ঘোষণার পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বর্তমান সরকার কিন্তু হাত গুটিয়ে বসে নেই। এক এক পক্ষ থেকে আসছে এক এক রকম বিস্ফোরক বক্তব্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, হাসিনার অপরাধের ব্যাপারে কোর্ট বা আদালতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, অর্থাৎ বিএনপি পুরো বিষয়টিকে আইনি প্রক্রিয়ার উপর ছেড়ে দেওয়ার বার্তা দিচ্ছে। অন্যদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার এই ফেরার বার্তার পেছনে এক গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তার মতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্যের পেছনে একটি অন্তর্নিহিত রহস্য এবং ষড়যন্ত্র যেমন থাকতে পারে, তেমনি দেশের অভ্যন্তরীণ রাজনীতিরও কেউ কেউ এই ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি আরো একটি বিতর্কিত ইঙ্গিত দিয়ে বলেছেন যে বিএনপি বা বর্তমান সরকারের কোনো অংশ যে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত নেই, এটা তারা পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। অর্থাৎ ভেতরের কোনো গোপন আতাত রয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহের তীর ছুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে নয়া রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি দিল্লিকে কঠোর বার্তা দেওয়ার দাবি তুলেছেন। তিনি বলেছেন, দিল্লিকে কঠোরভাবে বাংলাদেশ সরকারের বার্তা দেওয়া উচিত। শেখ হাসিনা ফাঁসির রায় দণ্ডিত একজন আসামি, দিল্লিতে বসে থাকা অবস্থায় তিনি কোনো ইন্টারভিউ বা কর্মসূচি ঘোষণা করতে পারেন না। নাহিদ ইসলামের স্পষ্ট অভিযোগ, শেখ হাসিনার এই ধরনের বক্তব্য বাংলাদেশের ভেতরে চরম অস্থিতিশীলতা তৈরি করছে। কিন্তু শেখ হাসিনা কি চাইলে টিকিট কেটে সাধারণ মানুষের মতো দেশে চলে আসতে পারবেন? আজকেই এই বিষয়ে একটি মোক্ষম জবাব দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। চিফ প্রসিকিউটরের বক্তব্য, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসিত অবস্থায় রয়েছেন। আজকে কিন্তু চিফ প্রসিকিউটর বলেননি যে তিনি পলাতক, পালিয়ে গেছেন ইত্যাদি বলেননি। নির্বাসনে ভারত সরকারের নিয়ন্ত্রণে আছেন এটি বলেছেন। কাজে তিনি সাধারণ নাগরিকের মতো ইচ্ছা করলেই বাংলাদেশে ফিরতে পারবেন না। তাকে দেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। আর দেশে পা রাখা মাত্রই বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। সরকার বা আইনি বিশেষজ্ঞরা যাই বলুন না কেন, ভেতরের খবর হলো শেখ হাসিনা কিন্তু তার দেশে ফেরার প্রস্তুতি ভেতরে ভেতরে ঠিকই নিচ্ছেন। তবে এখানে রয়েছে এক বিরাট আইনি জটিলতা। আপনারা নিশ্চয়ই জানেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই তৎকালীন ইউনূস সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দিয়েছিল। ফলে এখন কোন বিমান সংস্থার বিমানে চড়ে যদি তিনি দেশে আসতে চান, তবে তার একটি বৈধ আইনি নথির প্রয়োজন হবে, যাকে বলা হয় ট্রাভেল পাস। সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে এই ট্রাভেল পাসের জন্য আনুষ্ঠানিক আবেদন করতে পারেন। এখন প্রশ্ন হলো, বর্তমান তারেক রহমান সরকার কি তাকে এই পাস দেবে? বিশ্লেষকরা বলছেন, ইউনূস সরকার যেখানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারকে বারবার চিঠি পাঠিয়েছিল,
সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে বর্তমান তারেক রহমান সরকারের পক্ষে তাকে ট্রাভেল পাস না দিয়ে কোনো উপায় থাকবে না। কিন্তু এর উল্টো পিঠ আছে। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারত সরকারের যে কোনো আগ্রহ নেই, সেটাও কিন্তু বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত স্পষ্ট। বন্দি বিনিময় চুক্তির কথা বলা হয়, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এখনকার আগের ইউনূস সরকার। সেই বন্দি বিনিময় চুক্তি কার জন্য, কাদের জন্য সেটাও বুঝতে হবে। নিশ্চয়ই একজন রাষ্ট্রনায়কের জন্য নয়। এখানেই শেষ নয়, অনেক বিজ্ঞজনের ধারণা শেখ হাসিনার ফেরাটা আর 10 জন সাধারণ নাগরিকের মতো হবে না। অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি যখন দেশ ছেড়েছিলেন তখন কি টিকিট কেটে সাধারণ বিমানে গিয়েছিলেন? নিশ্চয়ই না। বাংলাদেশ সেনাবাহিনী সামরিক বিমানে করে সসম্মানে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ভারতে রেখে এসেছিল। তাই অনেকের মতে তিনি যদি ফেরেন তবে সেই একই মর্যাদায় বা সামরিক প্রক্রিয়াতেই ফিরবেন। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ তার একটি ফেসবুক স্ট্যাটাসে গতকালকে অত্যন্ত চাঞ্চল্যকর ও গভীর এক বিশ্লেষণ তুলে ধরেছেন। তার ইংরেজি বক্তব্যটির সারমর্ম উল্লে দাঁড়ায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, বরং তাকে হেলিকপ্টারে করে পুরনো বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে C-130 সামরিক বিমানে করে ভারতে পাঠানো হয়। ভারতে পৌঁছানোর পর দিল্লির কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে তার বিমানটি অবতরণ করে, যেখানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মিস্টার অজিত দোভাল নিজে তাকে স্বাগত জানান। এখানে আমি একটু আইনজীবী মহসিন রশিদের সাথে যুক্ত করে নেই যে ভারতে যখন কোনো বিদেশি অতিথি ভ্রমণে আসেন, ভারত ভ্রমণে, সেটি মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত, বিমানবন্দরে তাদেরকে রিসিভ করেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন একজন মানুষ। খেয়াল করে দেখুন, শেখ হাসিনা যখন ভারতে গেলেন সামরিক বিমানে চড়ে, সেখানে তাকে ভারতের একটা সামরিক বিমান ঘাঁটিতে রিসিভ করলেন ভারতের একজন ক্যাবিনেট মিনিস্টার। অর্থাৎ ভারত তাকে কিভাবে রিসিভ করলো? একজন প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু ভারত তাকে রিসিভ করেছে। এরপর তাকে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমতুল্য সুযোগ সুবিধা ও প্রোটোকল উপভোগ করছেন। এটি আইনজীবী মহসিন রশিদের কথা। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে তিনি ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় চাননি এবং শরণার্থী হিসেবেও সেখানে নেই। একই সাথে এক বিশাল রাজনৈতিক ইঙ্গিত দিয়ে ভারত সরকার কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানিয়েছে। তারা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছে এবং তাকে ও তার পরিবারকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে। এমনকি তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের স্পিকার নিজে উপস্থিত ছিলেন, লোকসভার স্পিকার ওম বিড়লা, যা এই আনুষ্ঠানিক স্বীকৃতির গুরুত্বকে আরো বাড়িয়ে দেয়। আইনজীবী মহসিন রশিদের মতে এর ফলে বাংলাদেশ এখন এক নজিরবিহীন ও অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি। একদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা, যিনি কার্যত বা আইনি মারপ্যাচে এখনো নিজেকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবে ধরে রেখেছেন, অন্যদিকে আন্তর্জাতিকভাবে এবং ভারতের কাছেও দাপ্তরিক স্বীকৃতি পাওয়া বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুই প্রধানমন্ত্রীর দ্বৈত অবস্থা বা ডুয়ালিটি দেশের শাসন ব্যবস্থা, বৈধতা এবং ভবিষ্যতের রাজনৈতিক গতিপথের ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন এক চরম ও জটিল সমীকরণের আবর্তে আবর্তিত হচ্ছে। একদিকে ট্রাভেল পাসের আইনি লড়াই, অন্যদিকে আন্তর্জাতিক প্রোটোকল আর দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। তাহলে এর থেকে উত্তরণের উপায় কি? বিশ্লেষকরা মনে করেন এই জটিলতা থেকে মুক্তি পেতে হলে আবেগের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ আইনি ও সাংবিধানিক পথ অনুসরণ করতে হবে। প্রথমত, শেখ হাসিনার পদত্যাগ বা বর্তমান অবস্থানের আইনি ও সাংবিধানিক অস্পষ্টতা দূর করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকারকে কূটনৈতিক টেবিলে বসে দেশীয় এবং আন্তর্জাতিক আইনের আওতায় একটি স্বচ্ছ সমাধানে আসতে হবে, যেখানে কোনো রাজনৈতিক ধোঁয়াশা থাকবে না। এবং তৃতীয়ত, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে দেশের বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রেখে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দর্শক, শেখ হাসিনার এই সেপ্টেম্বর অক্টোবরের সম্ভাব্য ট্রাভেল পাসের আবেদন, ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি নেওয়া এবং দুই প্রধানমন্ত্রীর জটিল সমীকরণ নিয়ে কি সিদ্ধান্তে আসা যায়, ভারত সরকারের এই দ্বিমুখী কূটনৈতিক অবস্থানকেই বা কিভাবে দেখা যায়, সময় আসলে এই সব প্রশ্নের সঠিক উত্তর দেবে। আমরা সময়ের কাছেই এই প্রশ্নগুলো ছেড়ে দিতে চাই। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা নিয়ে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন এবং বাংলাদেশের অলিতে গলিতে বলেন, সেনাবাহিনীর মধ্যে বলেন, বিএনপি সরকারের মধ্যে বলেন, জামাত এবং তোকাই এনসিপির মধ্যে বলেন, সকল জায়গায় কিন্তু এই বিষয়টা নিয়ে তুমুল আলোচনা চলছে। অন্যদিক দিয়ে বিএনপি, জামাত এবং এনসিপি সেন্টিগ্রেডটা হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে এবং সেনাবাহিনীর মধ্যেও যে উত্তেজনা তৈরি হয়েছে সেটাও আপনারা অবগত আছেন। আমরা অনেক ইউটিউবার এই বিষয় নিয়ে ক্লিয়ারলি আলোচনা করেছি। আজকে ভিন্ন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে, সেই কারণে এই বিষয়টা নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। গত 2-3 দিনের মধ্যে অনেকবার কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সেনাবাহিনীর প্রধানের সাথে অনেকবার যোগাযোগ করেছে, অনেক কথোপকথন হয়েছে এবং একটা বিষয় একটা জায়গায় সূত্র থেকে আমরা শুনতেও পেয়েছি, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে তারেক জিয়ার এক দফা বৈঠকও হয়ে গিয়েছে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয় নিয়ে। হঠাৎ করে এত তাড়াতাড়ি তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কেন? শেখ হাসিনা বলেছে ডিসেম্বরে আসবে, তার আগে থেকেই এই বিএনপি সরকার এত ভয় পাচ্ছে কেন? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে দফায় দফায়
কথোপকথন এবং বৈঠক বসছে কেন? তার মানে বোঝা যাচ্ছে তারাও নিজেদের মধ্যে বিশ্বাস করছে শেখ হাসিনা যখন বলেছে শেখ হাসিনা সত্যি সত্যি তার শীর্ষ পর্যায়ের সকল নেতাদেরকে নিয়েই ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে। এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, শেখ হাসিনার একটা দল আছে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কি দমিয়ে রাখতে পারবে বিএনপি? এই ভয়টাই তার মনে কাজ করছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার। সেই কারণে তারেক জিয়া এই সকল বিষয় নিয়ে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে চাচ্ছে। সেই কারণে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে দফায় দফায় কথোপকথন এবং বৈঠক বসছে। এত কিছু করার পরেও কি শেখ হাসিনা যখন ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে, শেখ হাসিনাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কি দমিয়ে রাখতে পারবে? যদি আমাকে প্রশ্ন করেন, আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলবো কোনোভাবেই সম্ভব না। রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করো, শেখ হাসিনাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীকে এবং বাংলাদেশের সকল জনগণকে দমিয়ে রাখা সম্ভব না। কারণ শেখ হাসিনা যখন ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে বলেছে, আন্তর্জাতিক মহল থেকেও অনেক প্রভাবশালী দেশ হয়তোবা কূটনীতিকভাবে শেখ হাসিনার সাথে আছে এবং শেখ হাসিনাকে সমর্থন জানাবে এবং তারেক জিয়াকে হয়তোবা তার আগে অনেক স্ট্রংলি বার্তা দিয়ে দিবে এবং শেখ হাসিনাও বাংলাদেশের সকল ইউনিয়ন পর্যায়ের, উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের এবং মহানগর পর্যায়ের সকল নেতাদের সাথে কথোপকথন করছে এবং ডিসেম্বর পর্যন্ত হয়তো চালিয়ে যাবে। সকল জায়গায় স্ট্রংলি ভাবে সকল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এবং সাধারণ জনগণকে সংগঠিত করে সকল কিছু বুঝিয়ে এবং আন্তর্জাতিক মহলকে বুঝিয়ে তিনি ডিসেম্বরে বাংলাদেশে আসবে। এত ইজি ভাবে শেখ হাসিনাকে বিএনপি, জামাত এবং টোকা এনসিপি নিচ্ছে না, এটা আমরা সকলে অবগত আছি। কিন্তু তারা ক্যামেরা পেলেই যেভাবে গালবাজি করে এগুলা জনগণকে বোঝানোর চেষ্টা করছে। আমরা এগুলোকে কোনো বিষয় হিসেবে নিচ্ছি না। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, সুন্দর মতে ফাঁসিতে তিনি ঝুলে যাবে। এগুলা জাস্ট তারা তাদের কনফিডেন্স শো করতেছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হতাশা করার জন্য, হতাশাগ্রস্ত যাতে আওয়ামী লীগ কর্মীরা থাকে সে সকল বিষয়ের জন্য এই সকল রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। কিন্তু বাস্তবে তারেক জিয়া হাঁটু কাঁপাকাপি বিতর্কতভাবে শুরু হয়ে গিয়েছে। তারেক জিয়া সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠক করছে দফায় দফা। বিরোধী দলীয় নেতা যারা আমুরা মামুরা বলি, নামে বিরোধী দলীয়, কাজে আমুরা মামুরা, ডক্টর শফিকুর রহমানের সাথে দফায় দফায় আলাপ আলোচনা করছে শেখ হাসিনার ফিরে আসার বিষয় নিয়ে। মানে তাদের মধ্যে একটা বিতর্কত অনেক ভয়ভীতি তৈরি হয়ে গিয়েছে। কারণ তারা ভালো করেই জানে বাংলাদেশে এখন প্রায় 67% মানুষ চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরুক এবং আবার ক্ষমতায় মসনদে বসুক। এই 67% মানুষের মধ্যে যদি জাস্ট 30% মানুষও শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসবে, শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে বা স্থলপথে আসলে স্থলপথে যেখানে যাবে সেখানে যদি যাই, তাহলে ওই কোটি কোটি মানুষকে এই বর্তমান সরকার দমিয়ে রাখার মতো ওই শক্তি বিএনপি, জামাত, এনসিপি নেই এবং পুলিশ প্রশাসনও পারবে না। কারণ পুলিশ প্রশাসনের মধ্যে 70 থেকে 80% 360 অ্যাঙ্গেলে পলিটিক হবে, সেনাবাহিনীর মধ্যে 50% সেনাবাহিনী 360 অ্যাঙ্গেলে পলিটিক হবে, বিজেপি, র্যাব বলুন সকলেরই সেম অবস্থা হবে। তারা বারবার কি সরকার যে থাকবে তাদের কথা মতো কি গুলি চালাবে? যেখানে পুলিশ তার থানার মধ্যে নিরাপদ না, এখন বর্তমানে রাজনৈতিক সরকার থাকার পরও কিছুদিন আগে পুলিশকে গণধোলাই দিয়েছে থানার মধ্যে ঢুকে, আমরা সেগুলো সকল কিছু মিডিয়ার বদলতে দেখতে পেয়েছি। তাই আপনারা ক্লিয়ারলি ধরে রাখতে পারেন শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরছে এবং সেনাবাহিনীর মধ্যে বলেন, পুলিশের মধ্যে বলেন, বিএনপি, জামাত, এনসিপি এদের মধ্যে বলেন বিতর্কতভাবে যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দমন নিপীড়ন করেছে এবং আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে অনেক গালবাজি করেছে এবং তারা অকপটে মিডিয়ার সামনে স্বীকার করেছে যে আমরা যদি মেট্রোয়েল আগুন না জ্বালাতাম, আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি ওকে হত্যা না করতাম, এই বিপ্লব সফলতা নাই, গণঅভ্যুত্থান সফলতা না। তাদের কিন্তু খবর আছে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে বা ঢুকার পরে তারা দেখবেন অটোমেটিক্যালি গায়েব হয়ে গিয়েছে, তাদের কাউকে আপনারা খুঁজে পাবেন না। সো এখন যতগুলা নতুন নতুন মুখ এসে গালবাজি করতেছে তারা গালবাজি করবে, রাজনৈতিক বক্তব্য দিবে শেখ হাসিনা আসার আগ পর্যন্ত। শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেলে সকল কিছু একেবারে বন্ধ হয়ে যাবে। দেখবেন হয়তোবা বিএনপির এখন যিনি চেয়ারম্যান আছে তারেক জিয়া বা বর্তমান প্রধানমন্ত্রী যিনি তারেক জিয়া আছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরার আগে হয়তোবা শেখ হাসিনার সাথে বিতর্কত নেগোসিয়েশনও করে ফেলতে পারে। হয়তো তারেক জিয়া সত্য দিতে পারে, আপনি 15.5 বছরের মতো ক্ষমতায় ছিলেন, আমি 10টা বছর দেশটা চালাই, আপনি দেশে আসেন, সমস্যা নাই, রাজনীতি করেন, আওয়ামী লীগের রাজনীতি সচল করেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর আমি নিষেধাজ্ঞা তুলে দিব, কিন্তু আমার ক্ষমতা যেটা আছে সেটাকে চ্যালেঞ্জ করিয়েন না, আমাকে কোনো ডিস্টার্ব করিয়েন না, আমি 10টা বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করি। হয়তোবা এই অফারও দিতে পারে। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, এই সকল বিষয়গুলো মনে হয় যে ছোটখাটো বিষয়, একেবারে বাচ্চা সুলভ কথাবার্তা, কিন্তু রাজনীতিতে এমন কিছু আগেও ঘটেছে, বর্তমানে যে ঘটবে না তা আমরা বলতে পারি না। কারণ তারেক জিয়া যদি এই অবস্থায় দেশ পরিচালনা করতে চায়, তিনি 5 বছর দেশ পরিচালনা ঠিকভাবে করতে পারবে না। আওয়ামী লীগকে এভাবে দমন নিপীড়নে রেখে, শেখ হাসিনাকে এভাবে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মামলা দিয়ে, ফাঁসির আসামি বানিয়ে শেখ হাসিনা বিদেশে ইন্ডিয়াতে বসে থাকবে, আরামসে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমন নিপীড়ন চালাবে, তারেক জিয়া আরামসে দেশ পরিচালনা করবে। এভাবে হয় না। হতো যদি চুনুবুটি, জামাত এবং জাতীয় পার্টির মতো রাজনৈতিক দল হতো আওয়ামী লীগ, তাও সম্ভাবনা কম থাকতো জাতীয় পার্টি এবং জামাতের মতো দল হওয়ার পর। আর এটা তো বাংলাদেশ আওয়ামী লীগ, যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। সো এত বড় রাজনৈতিক দলকে কোনোভাবে কোণঠাসা করে, তার নেতা কর্মীদেরকে গুম হত্যা করে বিএনপি সরকার বেশি দিন ক্ষমতা থাকার স্বপ্নই থেকে যাবে। আওয়ামী লীগের সাথে বাধ্য হয়ে নেগোসিয়েশন করতে হবে, তা না হলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে যা কিছু করার তিনি সেটা করবে আন্তর্জাতিক মহলের সমর্থন নিয়ে। সো আগামীতে যে সকল বিষয়গুলো ঘটতে যাচ্ছে খুবই ভয়াবহ আকার ধারণ করবে, বাংলাদেশে মানুষ সেটা সাফার করবে, হয়তোবা গৃহযুদ্ধ লেগে যেতে পারে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অনেক বেশি দমন নিপীড়ন বেড়ে যেতে পারে। সো আওয়ামী লীগের সাধারণ সমর্থক যারা আছে, তখন তারা পাল্টা কাউন্টার দেওয়া যখন শুরু করবে, তখন দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। কারণ তারা দমন নিপীড়ন আর কতটুকু সহ্য করতে পারবে, সকল কিছুর একটা সহ্য ক্ষমতা থাকে। সহ্য ক্ষমতা যখন ওভার হয়ে যাবে, তারা চিন্তা করবে বাঁচবো না হয় মরবো, হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলে আওয়ামী লীগ একেবারে নিঃশেষ হয়ে যাবে। এটাই শেষ খেলা, তখন গৃহযুদ্ধ লেগে যাবে। আর আওয়ামী লীগকে তখন সম্পূর্ণ সমর্থন করবে আওয়ামী লীগের যে সকল মিত্র দেশ আছে সেগুলো, আর বিএনপি, জামাত, এনসিপিকে সমর্থন করবে এদের যে সকল মিত্র দেশ আছে সেগুলো। এভাবে করে দেশের মধ্যে দুইটা মতাদর্শের মধ্যে
বিশাল আকারে ম্যাসাকার পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। এই সকল বিষয়কে যদি এড়াতে হয় তাহলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার বিশাল বড় ভূমিকা পালন করতে হবে। শুধু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথে বৈঠকের পর বৈঠক বসলে, কথোপকথন করলে এটা সমাধান হবে না। এটা সমাধান করতে হলে নেগোসিয়েশনে আসতে হবে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বা শেখ হাসিনার সাথে কথা বলে এটার সমাধান করতে হবে। আর যদি আওয়ামী লীগকে দমনের প্ল্যানিং করা হয়, সেনাবাহিনীর সাথে বৈঠক করে শেখ হাসিনা দেশে ফিরে আসতে স্টিমুলা চালানোর প্ল্যানিং করা হয়, তাহলে এটা হিতে বিপরীত হয়ে যাবে। এটা প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।